যে এত রাতে অপারেশন, মানে তখন তো এমনিতে সবসময় মৃত্যু চিন্তা, ক্রস ফায়ারের চিন্তা, মানে আমাকে শুধু দরজায় ডাক দিছে, আপনি বের হয়ে আসেন, আপনাকে নিয়ে অপারেশনে জানতে হবে। তখন আমি পুরাপুরি শিওর যে ভাই মানে মনে হচ্ছে যে আমাকে ক্রস ফায়ারের দেওয়ার জন্য ডাক, অপারেশন, র্যাবের অপারেশন এত রাতে আর কি হবে, তখন রাত 4টে 4:30 বাজে, আমি বুঝতেছি ফজরের সময় হয়ে যাচ্ছে। তখন আমি ওদেরকে বললাম, মানে ওই সময় তো চিল্লা চিল্লা চেঁচামেচি করেও কোনো লাভ নাই, মানে কেউ তো শোনার নাই। তো সামনে যারা গার্ড দেয়, তখন আমার যখন ঘুমের রুমে দিছে, রুমের মধ্যে রাখছে, তখন আমার চোখ খুলে দিছে। তো চোখ খুলে দেওয়ার পরে সামনে মানে রডের দরজা, আর সামনে আর একটা সলিড দরজা থাকে, তো রডের দরজা লাগাই দিলে সামনে যারা নিরাপত্তা কর্মী থাকে তাদের দেখা যায়। আর এটা হলো মহিউদ্দিন ফারুকী, এটা হলো মহিউদ্দিন ফারুকীর ছবি। আমরা জাস্ট ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, আমি পরবর্তীতে আমার কমেন্টে দিয়ে দেবো বিস্তারিত। এইটা হলো সেই মহিউদ্দিন ফারুকী। এই শোর আমাকে গুম করছে, এবং আমার সাথে যারা 5 জন ছিল তাদেরকে নিজ হাতে গুম করছে। মহিউদ্দিন ফারুকী 2018 সালে র্যাব 2-এর কোম্পানি কমান্ডার, পরবর্তীতে পুলিশ সদর দপ্তরে সাপ্লাই শাখার এআইজি ছিল। আপনারা এর লিখে রাখবেন, এবং এর ব্যাপারে আপনারা অবশ্যই তো অ্যাকশন নেবেন যারা মানবাধিকার কর্মী এবং যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 21 অক্টোবর 2018 সালে আমি আমার শ্বশুরবাড়ি জামালপুরের ইসলামপুর, সেখান থেকে ট্রেনে করে ঢাকায় আসি। আমার ফ্লাইট ছিল রাত 1টায়। তো আমি ঢাকায় রাত 8টায় পৌঁছাই যাই। তা আমার সাথে যেহেতু শর্ট ট্যুরে গেছি দেশে, আমার সাথে লাগেজ তেমন বেশি ছিল না, খুব ছোট লাগেজ। তো ভাবলাম যে রাত 8টায় পৌঁছাই গেছি, আমি একটু বিশ্রাম নিয়ে রাত 10টা-11টার দিকে এয়ারপোর্টে গেলেই হবে। তো এয়ারপোর্টের পাশেই আমার একটা ছোট ভাইয়ের বাসা, তো তার ওখানে যাই, তার ওখানে গিয়ে রাতের খাবার খাই। রাতের খাবার খাওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে তারপরে যখন 10টা 10:30 বাজে, তখন আমি সেখান থেকে রওনা দিই। তার বাসাটা একদম এয়ারপোর্ট সংলগ্ন এলাকায়, তো মাত্র 15 টাকা 20 টাকা রিক্সা ভাড়া দূরত্ব। তো আমি একা একাই গেছি, বাড়ি থেকেও ফ্যামিলির কাউকে নিয়ে যাইনি, যে একা একা তাদেরকে আবার ফেরত আসতে হবে। তা আমার সেই ছোটো ভাই বললো যে ভাই আমি আগাই দিয়ে আসবো নাকি আপনাকে। আমি বললাম থাক, এত রাতে দরকার নাই, তুমি থাকো, আমি একাই যেতে পারবো, কাছে তো আর ভারী লাগেজ নেই। তো আমি লাগেজ নিয়ে, যেহেতু একদম এয়ারপোর্ট সংলগ্ন, আমি রিক্সা নিয়ে এয়ারপোর্টের দিক যাই। তো আপনারা জানেন যে যারা বিদেশে থাকে, যখন দেশে যাতায়াত করে, অনেকেই অনেক কিছু দেয়, প্রয়োজনীয় ডকুমেন্ট, অনেক সময় জরুরি মেডিসিন, অনেকের অনেক কিছু দিতে হয়। তো আমাকেও স্বাভাবিকভাবে 2-1 জন বলছে যে ভাই যাওয়ার সময় আমার এরকম একজন একটা ডকুমেন্ট দিবে, একজন বই দিবে, কিছু ওষুধ নিয়ে আসতে বলছে। তো তারা এয়ারপোর্টে ওয়েট করতেছে আমার জন্য, যে আমি গেলে ওখান থেকে দিয়ে দিবে। তো আমি সেই ছোটো ভাইয়ের বাসার থেকে বের হয়ে শুধু আমার ওয়াইফকে ফোন দিছি যে আমি খাওয়া দাওয়া করছি, তো রাত অনেক হয়ে গেছে, সে গ্রামে থাকে ইসলামপুরে, তো তোমরা রাত জাগো না, তোমরা ঘুমাই পড়ো, আমি পৌঁছাই তোমাকে ফোন দিব ইনশাল্লাহ। এই বলে আমি আমার বন্ধুর বাসা থেকে রিক্সা নিয়ে আসছি, যেহেতু বললাম যে আমার ছোট লাগেজ, বন্ধু আসতে চাইছে, ছোট ভাই বন্ধু। তা আমি তাকে বলছি যে এত রাতে আসার দরকার নেই, তোমার আবার কষ্ট করে ব্যাক আসতে হবে, আমি একা একাই আসছি। তা আসার পরে বিমানবন্দরের সামনের যে হাইওয়ে রাস্তা, রিক্সা যেহেতু আসছি, রিক্সা তো আর ভিতরে ঢুকবে না, এয়ারপোর্টের ভিতরে ঢুকবে না, বিমানবন্দরের সামনের যে রাস্তা, ওখানে আমি রিক্সা আমাকে থামাই দিছে। আমি রিক্সাটাকে ভাড়া দিয়ে রাস্তার এই পাশে নামাই দিছে। আমি এখন রাস্তা ক্রস করে লাগেজ নিয়ে এয়ারপোর্ট এরিয়ার মধ্যে ঢুকবো। তো যখন জাস্ট ঢুকবো, রিক্সাটা থামায় ভাড়া দিয়ে আমি রাস্তা ক্রস করতে লাগছি, তো ওরা আগে থেকেই আমাকে মানে টার্গেট করেছিল, আগে থেকেই ওখানে এসে সবাই রেডি হয়েছিল। তো পরে আমি যখন পার হতে লাগছে, আমাকে এরকম করে হাত ধরছে একজন, হাত ধরে বলছে এনামুল হক মনি, আপনার রাত 1টায় কোরিয়াতে ফ্লাইট না? তো আমি তো স্বাভাবিকভাবে চিনতে পারিনি, আমি ভাবছি যে আমাকে যারা ডকুমেন্ট দিবে তাদের মনে হয় কেউ, তারা ওয়েট করতেছে আমার জন্যে। তাই আমি বলছি জি, আমি এনামুল হক মনি। তো জি বলার সাথে সাথেই একদম রাস্তার ওখানেই ওদের মাইক্রো সেট করা ছিল, মাইক্রোর একটা দরজা খোলা কার। তো কারের দরজা খোলা, আমাকে এরকম হাত ধরাই আছে, এনামুল হক মনি জিজ্ঞেস করছে, আমি যখন স্বীকার করছি, এরকম ধাক্কা দিয়ে আমাকে গাড়ির মধ্যে ফেলে দিছে। আর ভেতরে 2-3 জন ছিল, ভেতরে 2-3 জন আমাকে এরকম করে ধরে ভিতরে টান দিয়ে ঢুকাই নিছে। তো আমি চিল্লাচ্ছি, আপনারা কারা আমাকে নিয়ে যাচ্ছে, মানে আধা মিনিট থেকে 1 মিনিটের মধ্যে এরকম আমাকে ধরে ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিছে, আর ভিতর থেকে কয়েকজন টান দিয়ে ঢুকাই নিছে।
তো আমি কথা বলারও খুব বেশি সময় পাইনি, মানে ওখানকার মানুষজন একটু বুঝতেছে। তারপরে সাথে সাথে দরজাটা লাগাই দিল, কারণ দরজা লাগাই দিয়ে 1 মিনিটের মধ্যে আমার চোখ বেঁধে ফেললো, তারপরে পিছনে হাত বেঁধে ফেললো, আর আমার মোবাইল, মানি ব্যাগ, ল্যাপটপ, আমার লাগেজ যা যা ছিল, মোবাইল মানি ব্যাগ পকেট থেকে নিয়ে নিল। যেহেতু আমি ফ্লাই করার জন্য যাচ্ছি, আমার মোবাইল, মানি ব্যাগ, ল্যাপটপ, লাগেজ যা যা ছিল সব কিছু নিয়ে নিল। জাস্ট চোখ বেঁধে ফেললো, পিছনে হাত বেঁধে ফেললো, মোবাইল, মানি ব্যাগ, ল্যাপটপ নিয়ে নিল, দরজাটা লাগাই দিয়ে গাড়ি টান। তো স্বাভাবিকভাবেই তো আমি আতঙ্কিত, যে কেউ আতঙ্কিত হবে সেই মুহূর্তে। তো আমি মানে কি হয়েছে, মানে তখন আমি বুঝে উঠতেই সময় লাগতেছে যে কি হলো, কি হচ্ছে। পরে 4-5 মিনিট একটু ওরা নীরব, আমাকে একটু হওয়ার সুযোগ দিচ্ছে। আমি তো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আল্লাহর কাছে দোয়া করতেছি, মানে বুঝতেছি যে কি হলো, কিন্তু অনুমান করতে পারছি না হঠাৎ করে। তো কিছুক্ষণ পরে, এনামুল সাহেব কি ভয় লাগছে, একজন জিজ্ঞেস করতেছে। তা বললাম যে হ্যাঁ, আপনারা কারা, আপনারা আমাকে কি নিয়ে যাচ্ছেন? না, ভয় নাই, আমরা তোমাকে কিছু জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। তুমি তো হয়তো বুঝতে পারছো যে আমরা কারা, তো তোমাকে কিছু জিজ্ঞাসাবাদ করব। তোমার তো আবার রাতে ফ্লাইট আছে, তোমাকে আমরা এয়ারপোর্টে ড্রপ করে দিয়ে আসতে হবে। তো আমরা কিছু কথা জিজ্ঞেস করবো, তুমি দ্রুত উত্তর দাও, তাহলে আমরা তোমাকে দ্রুত এয়ারপোর্টে দিয়ে আসতে পারবো। মানে আমাকে পুশ করতেছে যাতে আমি দ্রুত বললে তারা আমাকে প্রলোভন দেখাচ্ছে। তো বলো, তুমি কোরিয়াতে কি করো, সরকার বিরোধী লেখালেখি করো, দেশে কোথায় পড়াশোনা করছো, ছাত্র রাজনীতি করতা, তোমরা সামনে নির্বাচনকে সামনে রেখে কি কি অপপরিকল্পনা করতেছো, আমাদের সরকারকে তোমরা করার চেষ্টা করতেছো, সরকারকে ডিফিট করার চেষ্টা করতেছো, অনলাইনে তোমরা অনেকভাবে চেষ্টা করতেছো, লেখালেখি করতেছো, বলো কি কি করতা ছাত্র জীবনে, কোরিয়াতে কি কি করো, এগুলো বলো। আর আমার মোবাইল তো ওদের কাছেই, আমার ফেসবুক, মেসেঞ্জার, তারপরে জিমেইল, যত চ্যাটই আছে সবগুলো ঘাটতেছে, কন্ট্যাক্ট লিস্ট, কল লিস্ট ঘাটতেছে, আমাকে জিজ্ঞাসাবাদ করতেছে। তা আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে বলতেছি যে আমি এরকম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তাম, আমি ভেটেরিনারিতে অনার্স করছি, মাইক্রোবায়োলজিতে মাস্টার্স করছি, তারপরে আমি কোরিয়াতে আসছি, আমি পিএইচডি করছি, পিএইচডি শেষে আসছিলাম। আমি আমার মতো করে আমার ছাত্র জীবন, আমার সব কিছু বর্ণনা, না আরও কিছু আছে, আরও বলো, মানে পুশ করতেছে এরকম। তো বারে বারে আমি আমার মতো করে বলার চেষ্টা করতেছি, না তুমি এভাবে বললে তো ইনফরমেশন আমরা পাচ্ছি না। তারপরে আরও তারেক জিয়া বা বড় বড় জায়গায় কানেকশন, তারা আমাকে এরকম মনে করছে, বড় বড় জায়গায় কানেকশন আছে আমার, ওরকম বলো, আরও কিছু বলো, তুমি এরকম হলে কিন্তু ফ্লাইট মিস হবে, আমাদেরকে আবার দিয়ে আসতে হবে। তারপরেও আমি আমার মতো বলতেছি, মাঝে মাঝে ভয় লাগতেছে, আবার একটু হয়ে যাচ্ছে। তো পরে বললো যে এই, ওরা একজন আবার আরেকজনকে ফোন দিচ্ছে, এই একটু এয়ারপোর্টে ফোন দাও তো, এনা একটা যাত্রীর একটু দেরি হবে, তো তাকে আমরা দিয়ে আসবো। আমাকে মানে চোখ বাঁধা অবস্থা আমি শুনতেছি আর কি। তো বলছে না, বলে আমরা এয়ারপোর্টে ফোন দিছি, তোমাকে আমরা দিয়ে আসবো, একটু দেরি হবে, তুমি বলো, তুমি আমাদেরকে বলতে থাকো। তো এইভাবে আমি বলতে বলতে, না ঠিক আছে, তোমার মনে হয় আজকে যাওয়া হবে না, চলো আমাদের সাথে চলো, আমরা তোমাকে কালকে দিয়ে আসবো, কালকে তোমাকে এয়ারপোর্টে দিয়ে আসবো। পরে আমাকে চোখ বাঁধা অবস্থায় ওদের প্রায় 1 ঘন্টা মতো ড্রাইভ করে নিয়ে গেল ওদের অফিসে। তো নিয়ে যাওয়ার পরে আমাকে হাত ধরে সিঁড়ি দিয়ে উপরে তুলতেছে, বলতেছে ভাই সিঁড়ি আস্তে আস্তে উপরে, আমাকে বোঝাচ্ছে আর কি। তা আমি সিঁড়ি আস্তে আস্তে, চোখ বাঁধা সব কিছু। তো মনে হয় 3 তলাতে নিয়ে গেল আমাকে, চোখ বাঁধা অবস্থায় 3 তলাতে নিয়ে গেল। ওখানে নিয়ে গিয়ে চেয়ারে বসালো। চেয়ারে বসানোর পরে আবার জিজ্ঞাসাবাদ, আমার একদম নিজের নাম, বাবার নাম, মাতার নাম, বাড়ির ঠিকানা, বিশ্ববিদ্যালয়, কোরিয়ার সব ঠিকানা, শ্বশুর বাড়ির ঠিকানা সব কিছু লিখে ওখানে আবার জিজ্ঞাসাবাদ, সামনে নির্বাচনকে সামনে রেখে অপপরিকল্পনা, অনলাইনে লেখালেখি, এগুলো অনেক কিছু নিয়ে জিজ্ঞাসাবাদ। আর ওই মোবাইল, ফেসবুক এগুলো ঘাটাঘাটি করতেছে। আর যেটা করে ওখানে, তো এমনিতেই সবসময় মানসিক একটা ভয়ের মধ্যে যে কেউ, চোখ বাঁধা, আমি কোথায় জানি না, মানসিক একটা ভয়। আর কানের কাছে মাঝে মাঝে এসে বন্দুক লোড করার মতো ক্রাশ করে শব্দ করে, যাতে আরও ভয় পায়, আরও বলে। আবার লাঠির খটখট খটখট শব্দ করে ফ্লোরে, বা এই মারবে, এই করবে। এনামুল আমাদের কাছে কিন্তু ওই কানে লাগায় রাখেছে, আমাদের কাছে কিন্তু বাটন আছে, টিপ দিলে ইলেকট্রিক শক লাগবে, কানে লাগায় রাখে। তো এরকম একটা মানসিক ভীতিকর একটা অবস্থা, যে বন্দুক লোডের শব্দ করে, লাঠির শব্দ করে, আবার এরকম করে। তা আমি
আল্লাহর রহমত যে আমি আমার কথাগুলা মোটামুটি স্পষ্ট বের হচ্ছিল, তা আমি ওদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারতেছিলাম। বেশি মানে যে একদম কথা জড়ো হয়ে আটকে গেছে এরকম না, ওই রকম হলে ওরা টর্চার আরও বেশি করে মারে। তা আমাকে সেরকম আর ইয়ে করতে পারে, আমাকে জিজ্ঞাসাবাদ করতেছে, আমি বলতেছি আমার মোবাইল, ইমেইল, চ্যাট বক্স সব কিছু ঘাটতেছে, এবং তারা ভাবতেছে আমি খুব শীর্ষ পর্যায়ের নেতা, শীর্ষ পর্যায়ের কানেকশন আছে, এগুলা বের করার চেষ্টা করতেছে, কিন্তু সেরকম কোনো কিছু ওরা পাচ্ছে না। পরে সারা রাত ধরে জিজ্ঞাসা করার পরে আমাকে পরের দিন সকালে ওদের গুমের যে রুম, সেই গুমের রুমে নিয়ে রাখে। তো র্যাবের যে গুমে, আমি এখনও বলতেছি যে আমি এখনও তো র্যাব জানি না, আর একটু পরে বলবো, তারপর এই মুহূর্তে বলে রাখি র্যাব, কারণ আমার এখনও তো চোখ বাঁধা, আমি তো জানি না। তো গুমের রুমে যখন রাখলো, তো তখন ওখানে গিয়ে দেখি যে ওখানে আরও কয়েকজন বিভিন্ন জায়গা থেকে ওরা তুলে নিয়ে আসছে, গুম করে নিয়ে আসছে, তাদেরকেও রাখছে। তো আমাকে আর একজনের সাথে রাখলো, আমরা দুইজন এক রুমে। তো সাধারণত ওরা একজনকে এক রুমে রাখে, আমাকে আর একজনের সাথে রাখলো। তো আমরা দুইজন, সেই ছেলেটার বাড়ি কুমিল্লা, সে হয়তো কোনো দিন আসবে, এসে কথা বলবে আপনাদের সামনে। তো রাখার পরে আমাকে ওখানে সকালে নাস্তা দিল। তো নাস্তা তো স্বাভাবিকভাবেই খাওয়ার কোনো অবস্থা নাই, আমি আসি ওখানে মানে একদম হতভম্ব, কি হলো, আমি গতকালকে ফ্লাইট, আমি কোরিয়াতে যাব, আমার পিএইচডি এর শেষ থিসিস জমা দিতে হবে, এরকম সব চিন্তা করতেছি, একদম হতভম্ব। তো সেই ছেলেটার সাথে কথা বলতেছি, যে ছেলেটা আমার রুমে ছিল গুম, আর পাশের দুইটা রুমে আরও দুইজন একজন, মোট 5 জন আমরা একসাথে গুম ছিলাম। তো এই অবস্থায় আমি খুবই তো চিন্তিত, আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন আমার মানসিক অবস্থা। আমি আমার ফ্যামিলি, আমার বউ, আমার বাচ্চা তখন 2.5 বছর বয়স, সবাইকে নিয়ে চিন্তা করতেছি। তো আমার মানে আমি কোনোভাবে মানে চেষ্টা করতেছি যে আমার ফ্যামিলিকে যদি একটু জানাইতে পারতাম যে আমি অন্তত বেঁচে আছি, বা আমি তো স্বাভাবিক যে আমি যে গতকালকে কোরিয়াতে যাই নাই, আমার ফ্যামিলি কিভাবে চিন্তা করতেছে, কান্না করতেছে, সেটা তো আমি ওখান থেকে বুঝতে পারতেছি, কিন্তু আমি তো তাদের কাছে পৌঁছাতে পারতেছি না, কোনোভাবে জানাইতে পারতেছি না। তো সামনে যারা গার্ড দেয়, তখন আমার যখন গুমের রুমে দিছে, রুমের মধ্যে রাখছে, তখন আমার চোখ খুলে দিছে। তো চোখ খুলে দেওয়ার পরে সামনে মানে রডের দরজা, আর সামনে আর একটা সলিড দরজা থাকে। তো রডের দরজা লাগাই দিলে সামনে যারা নিরাপত্তা কর্মী থাকে তাদের দেখা যায়, আর মানে সলিড দরজাটা লাগাই দিলে দেখা যায় না। তো ওরা রডের দরজাটা লাগাই রাখছে, সামনে যারা নিরাপত্তা রক্ষী যারা হাঁটতেছে তাদেরকে দেখা যাচ্ছে। তো আমি তাদেরকে বারে বারে বলছি, তারা বলছে ভাই কোথা থেকে আসছেন, এটা জিজ্ঞেস করে। আমি বললাম যে আমি এরকম কোরিয়াতে পিএইচডি করতাম, গতকালকে ফ্লাইট ছিল, আমাকে এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে আসছে এরকম। তারপরে আমার ওয়াইফের বর্ণনা, আমার ছোট ছেলের কথা শুনে ওরাও একটু মানে মন নরম হয়েছে, আরে আপনার একটা ছোট ছেলে আছে এরকম ইয়ে। তো ওরা একটু মানে ভদ্র এবং আমাদের প্রতি খুবই সহমর্মী। তারাই করে ভাই আল্লাহ আল্লাহ করেন, কোনো কিছু হবে না। মানে অফিসারগুলা মানে টপ লেভেলের, মানে হাসিনা বাইসে সবগুলা অফিসার একদম সর্বোচ্চ লেভেলের শুয়োরগুলোকে বসাইছে, কিন্তু যারা লোয়ার লেভেলের তারা অনেক মানে সিম্প্যাথেটিক এবং অনেক সহমর্মী, তারা আমাদের বিষয়গুলো বোঝে, তারা অনেক সান্ত্বনা দিচ্ছে, ভাই আল্লাহ আল্লাহ করেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, কিছুই হবে না, এরকম বোঝানোর চেষ্টা। আমি ওদেরকে অনেক অনুরোধ করি, ভাই আমার ওয়াইফ ওদিকে কান্নাকাটি করতেছে, ভাই আমার ওরা মরে যাবে, আমি অনেক একটু ওদেরকে যদি জানাইতে পারতাম, ভাই আমার ওয়াইফে একটু জানান যে আমি অন্তত বেঁচে আছি, এইটুক জানান ভাই। অনেক কান্নাকাটি করতেছে, অনেক রিকোয়েস্ট করতেছে। তো কোনো না ভাই, আমার ওদের কাছে মোবাইল, ওদের ডিউটিরত অবস্থায় মোবাইল আনার অনুমতি নেই, ভাই আমাদের মোবাইল আনার কোনো অনুমতি নাই, আপনি এগুলো বলেন না। এরকম সকাল থেকে দুপুর পর্যন্ত চলে যাচ্ছে, তাও কোনো ইয়ে হয় না। আমি তো বারে বারে চেষ্টা করতেছি ওদেরকে রিকোয়েস্ট করে, মানে যেভাবেই হোক একটু ইয়ে করার। বারে আমার যে রুমমেট ছিল তাকে বলতেছি। পরে এক সময় একটা মানে যে গার্ড ছিল তার একটি হয়েছে, তো বলতেছে যে ভাই ঠিক আছে, আপনি কাজ করেন, আপনার নাম্বারটা আমাকে বলেন, আপনার ওয়াইফের নাম্বার, আমার তো এখন ডিউটি, আমি ডিউটি শেষ করে গিয়ে আপনার ওয়াইফকে বলার চেষ্টা করব। তো আপনি নাম্বারটা বলেন, আপনি কাউকে বলেন না, আমি আপনার ছোট ছেলে আছে, এটা শুনে আমার অনেক মায়া লাগছে, আমি আপনার ওয়াইফকে বলার চেষ্টা করি। তো আমি তাকে আমার ওয়াইফের নাম্বারটা বলি। তো সে একটু ওয়াইফের নাম্বারটা কোথাও লিখে নেয় যে আমি ডিউটি শেষ করে গিয়ে চেষ্টা করবো আপনার ওয়াইফকে। আমি অনেক কান্নাকাটি করছে, অনেক রিকোয়েস্ট করছে। তো এই পর্যায়ে আমাকে ওইখানে মানে গুমের যে রুম ওখানে রেখে দেয়, ওই অবস্থায় থাকি। আমাকে ওখানে 3 বেলা খাবার টাবার দেওয়া শুরু করে। তো ওরা খাবারটা স্বাভাবিক খাবার দেয়, ওদের যে অফিসার্স মেসে যে রান্নাগুলো হয় সেই রান্নাগুলা প্রতি বেলায় এসে আমাদেরকে খাবারগুলো দিয়ে যায়, স্বাভাবিক খাবার, ভালো খাবার, অফিসার্স মেসে যে রান্না হয় সেগুলোই দিয়ে যায়। তো সকাল দুপুর রাত ওভাবে খাবার দিতে থাকলো, আমাকে গুমের রুমে ওভাবে রেখে দিল। তো
তো এই পর্যন্ত আমার অধ্যায়ের একটু বিরতি, এরপরে আমার আরও বর্ণনা শুরু হবে। তো এই অবস্থায় তো আমার ওয়াইফরা ওদিকে কান্নাকাটি করতেছে, ওরা ওদিকে আমাকে খোঁজাখুঁজি করতেছে, ওদের কি অবস্থা আমার ওয়াইফের কাছে আপনারা এই পর্যায়ে একটু শুনুন, তারপরে আবার আমি বলবো। আসুন। আসসালামু আলাইকুম, আমি নাজনীন সুলতানা নিপা, এনামুল হক মনির ওয়াইফ। আসলে সেই দিনগুলো তো ভোলার মতো না। এখন হয়তো বর্ণনা করতে পারবো, কিন্তু সেই সময়টা কোনোভাবেই বোঝাতে পারবো না আপনাদেরকে। তো আমার হাজব্যান্ডের সাথে আমার লাস্ট কথা হলো 9:30টার দিকে, 9:23 আমার সাথে লাস্ট কথা হয়েছে। ও আমাকে বলছে যে ঘুমিয়ে পড়ো, আমি এয়ারপোর্টে কাজ শেষ করে তোমাকে কল দিব। তারপর আমি বাবুকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। রাত যখন 12টা বাজে আমার হুট করে ঘুম ভেঙে গেল। আসলে কেউ জার্নি করলে, পরিবারের কেউ জার্নি করলে তো ওরকম গভীর ঘুম হয় না। তো 12টার সময় আমার ঘুম ভেঙে গেল। আমি তখন মোবাইলটা নিয়ে তাকে কল দিলাম। তো তার মোবাইলে রিং হচ্ছে, কিন্তু কল রিসিভ করছে না। আবার আমি মেসেজ দিয়েছি যে ফ্রি হলে আমাকে কল দিও। তখন 12টা বাজে, তার ফ্লাইট ছিল 1:05। তো আমি যখন মেসেজ দিচ্ছি, মেসেজ সিন হচ্ছে, কল রিং হচ্ছে, কিন্তু কলও ধরছে না, মেসেজের রিপ্লাইও দিচ্ছে না। তখন আমার কাছে খুব ইয়ে লাগলো যে মনে হয় ব্যস্ত আছে, হয়তো এয়ারপোর্টের কোনো ঝামেলা বা বিজি আছে এরকম। আমি অপেক্ষা করছি তারপর ওখান থেকে মেসেজ বা কল আসবে, কিন্তু আসছে না। তো যখন রাত 1টা পার হয়ে যাচ্ছে, তখন আমার ভেতরে কি ব্যাপার, কেন এরকম হচ্ছে, ও তো আমাকে জানানোর কথা। তো তখন আমার মনে হলো যে হয়তো মোবাইল হারিয়ে ফেলছে বা মোবাইল বা ল্যাপটপ হারিয়ে ফেলছে। কিন্তু আমার বারবার খালি একা একা, আমি কিন্তু রাতে আমার বাবুর সাথে একা ঘুমিয়েছি, আমার বাবা মা অন্য রুমে। তাই মধ্যরাতে তো আমি কাউকে কিছু বলতে পারছি না। তখন আমি খালি বারবার আল্লাহ আল্লাহ করছি যে আল্লাহ কি হলো, যদি মোবাইল হারিয়ে যায় তাহলে তো এয়ারপোর্ট থেকে অন্য কারো ফোন থেকে আমাকে একবার জানাবে সে। এটা আমি শিওর যে সে আমাকে জানাবে, কারণ আমি টেনশন করব। কিন্তু না, আমি অপেক্ষা করছি। রাত 1টা 2টা বেজে যাচ্ছে, কোনো মেসেজ নেই, কল নেই। রাত 1টার পরেও, যখন তার ফ্লাইট ছিল, ফ্লাই করার সময়, তারপরেও আমি মেসেজ দিচ্ছি, কিন্তু মেসেজ সিন হচ্ছে, রিপ্লাই দিচ্ছে না। হ্যাঁ, তো আমার কাছে তখন থেকেই আমার খুব অস্থির লাগতেছে যে কিছু একটা হয়েছে, আমি শিওর। হয়তো মোবাইল হারাইছে বা কিডন্যাপ কিছু একটা হয়েছে। আমাদের বাংলাদেশে তো এসব খুব কমন। তারপরে সারা রাত কেটে গেল ওইভাবে। আমি ফজরের নামাজ পড়ে যে ভাইয়ের বাসায় গিয়েছিল, ছোট ভাইয়ের বাসায়, তাকে কল দিলাম। দিয়ে বললাম যে ভাইয়া, আমি তো ওর সাথে যোগাযোগ করতে পারছি না, আপনার সাথে লাস্ট কি কথা হয়েছে বা আপনি কি যোগাযোগ করেছিলেন তার সাথে? তখন সেই ভাই বলল যে না আপু, আমি তো ভাইকে রিক্সায় উঠাই দিছি, আমি তার সাথে যেতে চাইছিলাম, কিন্তু ভাই আমাকে না করলো। তো আমিও রাত্রিবেলা ফোন দিছি কয়েকবার, কিন্তু কথা হয় নাই। তারপরে তার কাছ থেকে শুনে আমার আরও ভয় লাগা শুরু হয়ে গেল। তখন আমি আমার যা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মার্জিয়া রহমান, তাকে কল দিলাম। ভাবিকে কল দিয়ে বললাম যে ভাবি, এরকম রাতে কোনো যোগাযোগ হয়নি, সকালবেলাও কোনো পাচ্ছি না। তো সকালবেলা আর ভাবি প্রথমে বলতেছে আমাকে যে ও তো খুব মন ভোলা, মনে হয় ফোন টোন হারিয়ে গেছে, তুমি চিন্তা করো না, ও ল্যান্ড করে কল দিবে ইনশাল্লাহ। তো তারপরেও আমার মনের মধ্যে তো ধুকপুকুনি যায় না। আমি সেই ভাইয়ের বাসা যেহেতু এয়ারপোর্টের একদম সামনে, আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে ভাই, আপনি একটু এয়ারপোর্টে যেয়ে আমার হাজব্যান্ডের পাসপোর্টের ছবি ছিল আমার কাছে, যেহেতু আমিও কোরিয়াতে যাওয়া আসা করতাম, তো তার ডকুমেন্ট আমার কাছে ছিল। তখন আমি ওই ভাইকে তার পাসপোর্টের ছবি দিলাম যে এই নাম্বারের পাসপোর্ট হোল্ডার ঢুকেছে কিনা এয়ারপোর্টে, একটু খোঁজ নেবেন। তো সেই ভাই তখন সকাল 7টার সময় এয়ারপোর্টে যায়, সেই নাম্বার দিয়ে খোঁজ নেয়, এবং তারা বলে যে না, এই লোক এয়ারপোর্টে ঢোকে নাই। তখন সকাল 7টা বাজে। তখন হলো আমি আমার ভাবিকে আবার কল দিয়ে বললাম, ভাবি এই অবস্থা, ও তো এয়ারপোর্টে ঢোকে নাই, আমি এরকম নিউজ পেলাম। তখন ভাবি বলল ঠিক আছে, তুমি ছবিটা পাঠাও পাসপোর্টের, আমিও খোঁজ নিচ্ছি, আমার অনেক স্টুডেন্ট আছে ওখানে। তারপর ভাবিও খোঁজ নিল এবং ভাবিও সেম উত্তর পেল। তারপর সবার টেনশন শুরু হয়ে গেল, তাহলে কোথায় গেল, কি হলো? তখন ভাইয়া ভাবি আমি প্রথম জানাইছি আমাদের পরিবারে, আমার ভাসুর এবং যাকে, বাকিরা তো টেনশন করবে।
তখন মানে ভাইয়া ভাবি তাদের মতো করে খোঁজ নিতে লাগলো, এবং এরপরেও মানে কোনো খোঁজ নাই। এদিকে মানে আমি বারবার শুধু ফোন টিপতেছি, আমার বাচ্চা খাচ্ছে না, আমার স্কুলে যাওয়ার সময় হয়েছে, আমি কোনো টাইম কয়টা বাজে আমি কিছুই জানি না। আমার মা হঠাৎ করে এসে বলতেছে স্কুলে যাবে না, এখনও তো খাইলে না, কখন যাবা? তখন আমি ঘড়ি দেখি যে 9:30 বাজে। ঠিক আছে, তো পরে আমি তখন